এদিকে শীঘ্রই দেশে অন্ধকার কেটে গিয়ে আলোর দিশা মিলবে। নির্বাচনের আগেই দেশে ফিরব এবং নির্বাচন প্রতিহত করব। গতকাল রাতে বড় বার্তা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এনসিপির নেত্রী নীলা ইসরাফিল বলেছেন, হাসিনাই সঠিক, এরা সবাই রাজাকার, রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি। এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি বর্তমান রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন। নীলা ইসরাফিলের এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার। এদিকে হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার, বিস্ফোরক মন্তব্য করলেন নীলা ইসরাফিল। সপ্তাহের মধ্যে আমেরিকা এবং ব্রিটেনের মতো দুই পরাশক্তি আওয়ামী লীগের পক্ষে কথা বলল। 16 ডিসেম্বর ব্রিটেনের কয়েকজন এমপি এবং 23 ডিসেম্বর আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করেন। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং তাদের নির্বাচনে অংশ নিতে না দেওয়ার বিরুদ্ধে তাদের অবস্থান। এদিকে বাংলাদেশে ভোট মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের হাত ধরল এনসিপি, নেপথ্যে কি ডক্টর ইউনূস। হাসিনা আসলে এই যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়ে আসবে, তা সম্ভবত শেখ হাসিনার কথায় পরিষ্কার হয়ে গেছে। তার কাছে কি ধরনের তথ্য আছে, কি ধরনের খবর আছে, কে কোথায়। এদিকে ইউনূসের হাদিতাস, অন্তর্বর্তী সরকারের আমলেই হত্যার বিচার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ডাক্তার ইউনূসের সাথে তোর জামাই শ্বশুরের সম্পর্ক, তাই তুই যা বাংলাদেশে। আজকে আমরা এখানে এই মাইনাসের মধ্যে এবং বৃষ্টির মধ্যে একত্রিত হয়েছি যুব মহিলা লীগের, আওয়ামী লীগের মাধ্যমে। আমার নেত্রীর নামে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের বিচারও আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা অবশ্যই ইনশাআল্লাহ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদিকে শীঘ্রই দেশে অন্ধকার কেটে গিয়ে আলোর দিশা মিলবে। নির্বাচনের আগেই দেশে ফিরব এবং নির্বাচন প্রতিহত করব। গতকাল রাতে বার্তা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নৈরাজ্য চলছে গোটা বাংলাদেশে। অশান্ত বাংলাদেশে নির্যাতনের শিকার সংখ্যালঘুরা। গতকাল রাতে সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে ফুঁসে উঠলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ বরাবরের সম্প্রীতির দেশ। এই অরাজকতা বেশি দিন সহ্য করবে না দেশবাসী। অডিও বার্তায় তিনি বলেন, ইউনূসের পুতুল সরকার ব্যর্থ। গতকাল রাতে এক অডিও বার্তায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে আজ অমুসলিমদের অকথ্য নির্যাতনের শিকার হতে হচ্ছে। সম্প্রতি বাংলাদেশে আজ সংখ্যালঘুদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার মতো অমানবিক ঘটনা ঘটেছে। বাংলাদেশের মানুষ এসব সহ্য করবে না। আমি দেশে ফিরলে সব ধর্মের সম্প্রীতির বার্তা বয়ে আনব। তিনি আরও বলেন, বর্তমানে যারা বেআইনিভাবে দেশের ক্ষমতা দখল করে রেখেছে, তারা যেভাবে মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে সেটা বেদনাদায়ক। হাসিনার আশা, শীঘ্রই দেশে অন্ধকার কেটে গিয়ে আলোর দিশা মিলবে। নির্বাচনের আগে দেশে ফিরে নির্বাচন প্রতিহত করব। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো ভোট হতে পারে না। বাংলাদেশ এখন মৌলবাদীদের দখলে। সে দেশ এখন সংখ্যালঘুদের ত্রাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘুদের। দীপু দাস হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে গোটা বিশ্ব। শুধু দীপু নন, বৃহস্পতিবার অমৃত মণ্ডল নামে আরও এক হিন্দু যুবককে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনার অভিযোগ, বাংলাদেশের অরাজক পরিস্থিতির জন্য দায়ী বাংলাদেশে বেআইনিভাবে ক্ষমতা দখল করে বসে থাকা ইউনূস সরকারের ব্যর্থ নীতি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী শাসনে নৈরাজ্য ছড়িয়ে গোটা ওপার বাংলায়। সংখ্যালঘু হিন্দুদের প্রতি বিদ্বেষের আগুনে পড়ছে বাংলাদেশ। পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ। ছাত্রনেতা ওসমান হাদি হত্যা পরবর্তী সময়ে উত্তাল বাংলাদেশ। গণপিটুনি দিয়ে ময়মনসিংহের কারখানা শ্রমিক দীপুচন্দ্র দাসকে খুন করে দেহ জ্বালিয়ে দেওয়ার মতো নৃশংসতার রেশ কাটতে না কাটতে বুধবার পিটিয়ে হত্যা করা হয়েছে আরও এক হিন্দু যুবককে। বুধবার রাজবাড়ীর পাংশা উপজেলায় গণপিটুনির বলি হন জৈনিক অমৃত মণ্ডল নামে 29 বছরের এক যুবক। দীপুচন্দ্রের পর আরও এক হিন্দু যুবককে পিটিয়ে মারায় সংখ্যালঘুদের মনে গভীর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এদিকে হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার, বিস্ফোরক মন্তব্য করলেন নীলা ইসরাফিল। শেখ হাসিনাই ঠিক ছিলেন, এখন বললেন জুলাই জঙ্গি আন্দোলনের অন্যতম মুখ নীলা ইসরাফিল। ক্ষিপ্ত তিনি তাদের কর্মকাণ্ডে। এই কথা হাওয়ায় ভেসে আসেনি। প্রায় 2 বছর এনসিপির ভিতরে থেকে ভেতরের নোংরা রাজনীতি, মুখোশধারীর দেশপ্রেম, সুবিধাবাদীর চরিত্র সবকিছু নিজের চোখে দেখে আজ এই বিস্ফোরক সত্যটা বলেছেন তিনি। আজ যারা শেখ হাসিনাকে গালি দেয়, যারা গণতন্ত্র আর অধিকার এর মুখোশ পরে রাস্তায় নেমেছিল, তাদের আসল চেহারা নিজের লোকের মুখেই ফাঁস হয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোটা ইস্যুতে বলেছিলেন এরা রাজাকারের নাতিপতি,
সেদিন সত্য বলার অপরাধে তার বক্তব্যকে কেটে সেটে বিকৃত করে আগুন লাগানো হয়েছিল রাজপথে। কোটা ছিল মাত্র অজুহাত, আসল লক্ষ্য ছিল দেশটাকে অচল করা, রাষ্ট্রকে দুর্বল করা, শেখ হাসিনাকে ফেলে দেওয়া। উল্লেখযোগ্য যে সমস্ত জল্পনা শেষ করে জামাতের সঙ্গে জোট বেঁধেছে এনসিপি। এবার নীলা তার পোস্টে লেখেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জায়গায় সঠিক ছিলেন। সময় বদলায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু বিশ্বাসঘাতকরা বিশ্বাসঘাতকই থাকে। এদিকে বাংলাদেশে ভোট, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের হাত ধরল এনসিপি, নেপথ্যে কি ডক্টর ইউনূস। জল্পনায় অবশেষে সিলমোহর পড়ল। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর হাত ধরা নতুন জন্ম নেওয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিও জামায়াতের নেতৃত্বাধীন জোটে সামিল হয়েছে রবিবার। সব মিলিয়ে 10 দলের এই জোটের সঙ্গে এবার নির্বাচনের লড়াই হবে বিএনপির নেতৃত্বাধীন জোটের। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তারাই এখন জাতীয় নাগরিক পার্টির নেতা। প্রকাশ্যে ঘোষণা করা না হলেও এই পার্টির অঘোষিত উপদেষ্টা হলেন মোহাম্মদ ইউনূস। জানা যাচ্ছে তার পরামর্শেই এনসিপি শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জামায়াতের হাত ধরার সিদ্ধান্ত নিয়েছে। বিগত কয়েক মাস নতুন তৈরি এই দলটি বিএনপির সঙ্গে জোট করতে নানাভাবে চেষ্টা চালায়, কিন্তু বিএনপির নেতৃত্ব শেষ পর্যন্ত এনসিপির চাহিদা মতো আসন ছাড়তে রাজি হয়নি। তবে জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী বোঝাপড়ার আরও একটি কারণ হলো, একদিকে কঠোর ইসলামপন্থী দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, অন্যদিকে এনসিপির নেতৃত্বে 1971-এর মুক্তিযুদ্ধের তুলনায় 2024-এ হাসিনা সরকারের পতনকে বাংলাদেশের রাজনীতিতে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে। জামায়াতের নেতৃত্বাধীন 10 দলের জোটে শেষ পর্যন্ত এনসিপি কতগুলি আসনের প্রার্থী দিতে পারবে তা অবশ্য রবিবার স্পষ্ট করা হয়নি। ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান শুধুমাত্র জোটের ঘোষণা করেছেন। তাৎপর্যপূর্ণ হলো, এনসিপির নেতারা কিছুদিন আগে পর্যন্ত মুক্তিযুদ্ধের বিরোধিতা করায় জামায়াত ইসলামের নেতৃত্বকে ক্ষমা চাওয়ার দাবি করে আসছিলেন, কিন্তু জামায়াত ইসলামী এখনো পর্যন্ত সে পথে হাঁটেনি। মনে করা হচ্ছে কৌশলগত কারণে জামায়াত নেতৃত্ব এনসিপির সঙ্গে নির্বাচনী বোঝাপড়া চাইছিল, বিশেষ করে তরুণ ও যুবা ভোটারদের সমর্থন পেতে এনসিপির সঙ্গে আসন সমঝোতা ইতিবাচক হতে পারে বলে জামায়াতের শীর্ষ নেতৃত্ব মনে করছেন। এদিকে ইউনূসের হাদিতাস, অন্তর্বর্তী সরকারের আমলেই হত্যার বিচার ঘোষণা করল স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী নির্বাচনে নিহত ছাত্রনেতা ওসমান হাদিকে কার্যত রূপে তাস হিসাবে ব্যবহার করছে ইউনূস সরকার। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার হবে। এবার এই ঘোষণা দিলেন ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানিয়েছেন, এই ঘটনায় জড়িত সবার নাম প্রকাশ করা হবে। আগামী 10 দিনের মধ্যে মামলার চার্জশিট জমা পড়তে চলেছে। গত 18 ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তারপরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ, ফের শুরু হয় হিন্দু নির্যাতন। হাদি হত্যার পাল্টায় 2 হিন্দু যুবক দীপু দাস ও অমৃত মণ্ডলকে খুন হতে হয়। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাদিকে শহীদ তকমা দিয়ে পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন। অথচ দীপু হত্যায় পুশ শব্দটি করেনি ইউনূস বা তার কোনো সহকর্মী। এবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ঘোষণায় স্পষ্ট, আগামী নির্বাচনে ইউনূসের হাতিয়ার হতে চলেছে হাদি আবেগ। রবিবার ঢাকার সচিবালয়ে কোর কমিটির সভায় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ, বিজিবি, র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সম্মিলিতভাবে কাজ করছে। এই হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদতদাতাদের শনাক্ত করার জন্যই এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না।
10 দিনের মধ্যে এই হামলার চার্জশিট দেওয়া হবে। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পিছনে জড়িত রয়েছেন তাদের নাম ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারব।